দর্শক, আপনি যদি ভাবেন আমেরিকা তার সামরিক শক্তি দিয়ে মধ্যপ্রাচ্যকে আবারও নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে, তবে আপনি পশ্চিমা মিডিয়ার পাতা ফাঁদে পা দিয়েছেন। আজ 8ই জুলাই 2026, গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল দাবার বোর্ডে এমন কিছু চাল দেওয়া হয়েছে যা দেখলে আপনার মনে হবে আমেরিকা আসলে শক্তি দেখাচ্ছে না, বরং খাদের কিনারা থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে হাত পা ছুটছে। আপনারা হয়তো খবরে দেখছেন আমেরিকা ইরানের উপর শতাব্দীর অন্যতম বড় হামলা চালিয়েছে, কিন্তু আমি যদি বলি এই হামলার পেছনে আমেরিকার শক্তি নয়, বরং তাদের চরম ভূরাজনৈতিক ব্যর্থতা আর হতাশা লুকিয়ে আছে। আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন তুরস্কের এরদোয়ানকে বুকে টেনে নিচ্ছেন আর ইসরায়েলের নেতানিয়াহু কেন ভয়ে কাঁপছেন, তার পেছনে একটা বিশাল ব্লুপ্রিন্ট আছে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটা মাস্টার স্ট্রোকের কথা বলবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন ইরান আসলে আমেরিকার সাথে এই মুহূর্তে কোনো শান্তি চুক্তিতেই যেতে চাইছে না, বরং তারা আমেরিকাকে তাদেরই বানানো জালে আটকে ধীরে ধীরে শেষ করছে। এই পুরো খেলাটা বুঝতে হলে আমাদের আজকের ঘটনাগুলোর খুব গভীরে যেতে হবে। তো চলুন পশ্চিমা প্রপাগ্যান্ডার পর্দাটা একটু সরিয়ে দেখি আসল সত্যটা কি চলছে মধ্যপ্রাচ্যে। আসুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটা দিয়ে। আজ 8ই জুলাই 2026 ভোর 3টে, যখন পুরো মধ্যপ্রাচ্য ঘুমাচ্ছে, ঠিক সেই সময় আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিল যে তারা ইরানের উপর একটা বিশাল বড় হামলা চালিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো বলতে শুরু করলো সিজ ফায়ারের পর এটাই নাকি আমেরিকার সবচেয়ে বড় অপারেশন। বলা হচ্ছে আগের যে কোনো অপারেশনের চেয়ে এই হামলা 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়েছে। বন্দর আব্বাস, সিরিক আইল্যান্ড এবং কেশম আইল্যান্ডে প্রচণ্ড বিস্ফোরণের খবর এসেছে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমেরিকা হঠাৎ করে এত বড় হামলা কেন করলো? তাদের দাবি গত দুদিনে হরমুজে 3টি কমার্শিয়াল জাহাজের উপর হামলার বদলা নিতেই নাকি এই অ্যাকশন। তারা বলছে ইরান যে এমওইউ সই করেছিল তার শর্ত ভেঙেছে ইরান প্রথমে। কিন্তু আসল ব্যাপারটা হলো অন্য জায়গায়। আপনারা লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা শুধু সামরিক হামলা করেই কিন্তু থামেনি। এই হামলার ঠিক 2 ঘন্টা আগে, অর্থাৎ 7 এবং 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একটা বিশাল অর্থনৈতিক বোমাও ফাটান। তিনি ঘোষণা দেন ইরানের তেল বিক্রির উপর এতদিন যে ছাড় দেওয়া হচ্ছিল সেটা সাথে সাথে বাতিল করা হলো। মানে আগে ইকোনমিতে আঘাত, তারপর মাটিতে বোমাবাজি। কিন্তু প্রশ্ন আবারও সেই, কেন? কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে স্টেট অফ হরমুজ, তার কন্ট্রোল ধীরে ধীরে তাদের হাত থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তারা ভয় পাচ্ছে এই যে এত বড় হামলা, এটা আসলে কোনো শক্তি প্রদর্শন নয়, এটা হলো পরাশক্তির চরম ফ্রাস্ট্রেশন। এবার এই একই সময়ে ইরানের দিকের রিয়াকশানটা দেখুন। এত বড় হামলার পরও এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা খুব স্বাভাবিকভাবে বলছে, হ্যাঁ, কিছু ছররা এসে লেগেছে, কিছু মানুষ আহত হয়ে মিনাবের হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি নর্মাল। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যিনি ওই সময় ইরাকের নাজাফে ছিলেন, তিনি শুধু নিজের সফরটা একটু আগে ভাগে শেষ করে তেহরানে ফিরে এসেছেন। এর মধ্যে কোনো প্যানিক নেই, কোনো হুড়োহুড়ি নেই, কারণ ইরান জানতো এমন কিছু একটা হবে। আমিও তো বলে আসছি, আমরা তো জানি। তারা জানতো যে আমেরিকা যখনই ব্যাকফুটে যাবে তখনই তারা এই ধরনের রিয়াকশনারি হামলা করবে। আর যখন আমি আপনাদের এই খবরটা জানাচ্ছি তখন বাহরাইন আর কুয়েতে পুরো ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ অন্ধকার। এটাই হলো মধ্যপ্রাচ্যের বর্তমান রিয়ালিটি, যেখানে আমেরিকা আঘাত করছে ঠিকই, কিন্তু মাঠের কন্ট্রোল তাদের হাতে নেই। এবার আসুন আর একটা জিওপলিটিক্যাল চালের দিকে নজর দিই। পশ্চিমীরা সবসময় যে খেলাটা খেলে এসেছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। গতকাল 7ই জুলাই স্টেট অফ হরমুজে সৌদি আরবের তেলের ট্যাঙ্কার এবং
কাতারের এলএনজি ট্যাঙ্কারের ওপর মিসাইল হামলা হয়েছে জানেন, আর সাথে সাথে এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর। 7 এবং 8ই জুলাইয়ের মধ্যবর্তী রাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে এই হামলার পুরো দায় ইরানের এবং এর পরিণতি ইরানকেই ভুগতে হবে। শুধু সৌদি আরব নয় দর্শক বন্ধুরা, কাতারও বসে থাকেনি। তারা ওই রাতেই ইরানের ডেপুটি অ্যাম্বাসাডারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে এই হামলা শুধু দুটো জাহাজের উপর নয়, বরং গ্লোবাল এনার্জি সাপ্লাই এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর হওয়া হামলা। আর আমেরিকার সেই পুরনো ডায়লগ তো আছেই, এই হামলা অগ্রহণযোগ্য এবং ফল ভুগতে হবে। আর এই হুমকির পরেই ওই রাত 3টের সময় আমেরিকা হামলা করে বসলো। দর্শক, এই পুরো সিনারিওটা একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করুন। ব্রিক্স এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে উত্থান আমরা দেখছিলাম বেশ কয়েকদিনে, যেখানে সৌদি আরব, ইরান এবং চীনের মধ্যে একটা ঐতিহাসিক বোঝাপড়া তৈরি হচ্ছিল, সেটা পশ্চিমাদের চোখের বালি ছিল। আমেরিকা এবং ইউরোপ কোনোভাবেই চাচ্ছিল না যে মিডল ইস্টের এই বড় শক্তিগুলো এক হয়ে যাক। তাই এখন এই জাহাজ হামলার মধ্যে দিয়ে আবার সেই আরব পার্সিয়ান দ্বন্দ্বকে উস্কে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমাদের জিওপলিটিক্যাল ইকোসিস্টেম টিকে আছে এই দ্বন্দ্বগুলোর উপর ভিত্তি করে। তারা চাইছে সৌদি আরব এবং কাতার যেন আবার পুরোপুরি আমেরিকার ছাতার নিচে ঢুকে যায়। কিন্তু গ্লোবাল সাউথ এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। তারা বোঝে এই প্রপাগান্ডার পেছনের আসল উদ্দেশ্য কী আছে আমেরিকার। এবার আমি আপনাদের সেই জায়গাটাতে নিয়ে যাব যেখানে পশ্চিমাদের সমস্ত হিসেব নিকেশ ভুল প্রমাণিত হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা আর ইরানের মধ্যে যে পর্দার আড়ালে আলোচনা চলছে সেটা দিয়ে হয়তো কোনো একটা সমাধান বের হয়ে আসবে। কিন্তু আজ 8ই জুলাই ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা কামিনীর প্রধান সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের একটা বক্তব্য পুরো পশ্চিমা মিডিয়ার ঘুম হারাম করে দিয়েছে। রেজাই পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমেরিকার সাথে এই আলোচনা কোনো দিনও সফল হবে না। তিনি দাবি করেছেন আগের নিউক্লিয়ার ডিলের মতো এবারও আমেরিকা এই আলোচনাকে ব্যর্থতার দিকেই নিয়ে যাবে। কে বলছে এই কথা ভালো করে ভাবুন। তিনি আরও একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা নাকি স্টেট অফ হরমুজ বাদ দিয়ে নিজেদের যুদ্ধজাহাজের জন্য অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজছে, যাতে ভবিষ্যতে বা আগামীতে ইরানের উপর তাদের নির্ভরতা বা ইরানের প্রভাব কমানো যায়। এখন লজিক্যালি ভাবুন, সুপ্রিম লিডারের এত কাছের একজন মানুষ যখন জানেনি যে আলোচনা ব্যর্থ হবে, তাহলে তারা টেবিল থেকে উঠে যাচ্ছে না কেন? কেন তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন? এদিকে গতকাল 7 এবং আজ 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ইরাকে। গতকাল 7 তারিখ রাতে তার এবং তার পরিবারের সদস্যদের জানাজা যখন নাজাফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো, তখন সেখানে একটা অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হলো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একসাথে দাঁড়িয়ে সেই জানাজা গ্রহণ করলেন। দর্শক, একটু কল্পনা করুন যে ইরাককে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। আজ সেই ইরাকের মাটিতে নাজাফের রাস্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, জেনারেল মোহসেন রেজাই, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং ইরাকের প্রধানমন্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। আজ 8ই জুলাই পুরো ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নাজাফ থেকে কারাবালা এই পর্যন্ত এই জানাজায় লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের ঢল নামার কথা বলা হচ্ছে। এটা শুধু একটা জানাজা নয়, এটা হলো আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে শিয়া ঐক্যের এবং আঞ্চলিক বন্ধুত্বের একটা বিশাল বড় ভূরাজনৈতিক শোডাউন। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার এবং এতগুলো বছর খরচ করেও যে ইরাককে ইরানের কাছ থেকে আলাদা করতে পারেনি, এই একটা ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।
পশ্চিমীরা যেখানে বন্দুক দিয়ে শাসন করতে চায় সেখানে এই দেশগুলো শেকড়ের টানে এক হয়ে যাচ্ছে। এবার চলুন ভূ রাজনীতির আর একটা অদ্ভুত নাটকের দিকে তাকাই। এই নাটকটা চলছে তুরস্ক, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোয়ানের সাথে আঙ্কারায় দেখা করেছেন এবং এমন একটা ঘোষণা দিয়েছেন যা শুনে ইসরায়েলের পেটে রীতিমতো মোচড় দিয়ে উঠেছে। গতকাল 7ই জুলাই রাতে ট্রাম্প বলেছেন তুরস্ক আমেরিকার বন্ধু এবং তিনি তুরস্কের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল, তখন আমেরিকা রেগে গিয়ে তুরস্ককে তাদের সবচেয়ে আধুনিক ফাইটার জেট F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল এবং কার্টসা আইনের অধীনে কঠোর স্যাংশন লাগিয়েছিল তুরস্কের উপর। কিন্তু আজ এই সময়ে এসে ট্রাম্প বলছেন তিনি সেই স্যাংশন তো তুলবেনই, উল্টো তুরস্কের কাছে F-35 বিক্রি করার বিষয়টিও খুব দ্রুত ফয়সলা করবেন। ট্রাম্প বলছেন আমরা আমাদের বন্ধুদের উপর স্যাংশন রাখতে চাই না, সময় এসেছে এগুলো শেষ করার। দর্শক, হঠাৎ করে আমেরিকার এই তুরস্ক প্রেমের কারণটা কি? কারণ হলো আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব হারাচ্ছে রাশিয়া এবং চীনের আধিপত্য ঠেকাতে এবং ন্যাটোকে কোনো মতে টিকিয়ে রাখতে তাদের এখন এরদোয়ানকে চরমভাবে প্রয়োজন। কিন্তু এই ঘোষণায় সবচেয়ে বেশি ভয় পেয়েছে কে জানেন? স্বয়ং ইসরায়েল। গতকাল 7ই জুলাই রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রীতিমতো আমেরিকার কাছে দাবি জানিয়েছেন কোনোভাবেই যেন তুরস্ককে F-35 দেওয়া না হয়। নেতানিয়াহুর ভয় হলো তুরস্কের মতো একটা শক্তিশালী দেশ যদি F-35 মতো অ্যাডভান্স ওয়েপন পেয়ে যায় তাহলে পুরো মিডল ইস্টের যে পাওয়ার ব্যালেন্স আছে সেই পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে যাবে। ইসরায়েল এতদিন যে সামরিক আধিপত্য দেখিয়ে আসছিল সেটা আর থাকবে না। এখানে একটা জিনিস খুব স্পষ্ট, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে ফাটল এখন আর কোনো গোপন বিষয় নেই। একদিকে ট্রাম্প এরদোয়ানকে বন্ধু বলছেন, অন্যদিকে নেতানিয়াহু সেই এরদোয়ানকে অস্ত্র দেওয়া আটকাতে মরিয়া হয়ে উঠেছেন। ডাবল স্ট্যান্ডার্ডের এই খেলা এখন সবার চোখের সামনে। দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটা বড় সত্য উন্মোচন করব। এই যে গতকাল 7ই জুলাই রাতে সিএনএনকে দেওয়া একটা ইন্টারভিউতে নেতানিয়াহু বললেন যে ট্রাম্পের সাথে তার বড় বড় বিষয়ে মতের মিল আছে, কিন্তু ইরানের ব্যাপারে তাদের মধ্যে মতভেদ আছে। নেতানিয়াহু পরিষ্কার বলেছেন ওই ইন্টারভিউতে ইরান আর আমেরিকার মধ্যে যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি হতে যাচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে তিনি মারাত্মক সন্দিহান। তিনি আরও বলেছেন ট্রাম্প হয়তো বিশ্বাস করেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি আটকাতে পারবেন, কিন্তু নেতানিয়াহু নিজেই ট্রাম্পের এই ক্ষমতার উপর প্রবল সন্দেহ প্রকাশ করেছেন। দর্শক, আসল সত্যটা হলো আমেরিকা এখন একটা ডিক্লাইন পাওয়ার বা পড়ন্ত পরাশক্তি। তারা একই সাথে রাশিয়াকে আটকাতে চায়, আবার ওদিকে চীনকে কাউন্টার করতে চায়, আবার মধ্যপ্রাচ্যে ইসরায়েলকেও শর্তহীনভাবে বাঁচাতে চায়। কিন্তু তাদের সেই সক্ষমতা আর নেই। ইরান ঠিক এই দুর্বলতাটাই ধরে ফেলেছে। তারা আমেরিকার সাথে লোক দেখানো আলোচনা করছে ঠিকই, কিন্তু আসলে তারা অপেক্ষা করছে গ্লোবাল সাউথ এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে কাঠামো সেই কাঠামোটা পুরোপুরি শক্ত হওয়ার জন্য। আমেরিকার এই তিনটের দিকে বোমাবাজি বা ট্রাম্পের তেলের উপর আবার নিষেধাজ্ঞা লাগানো, এগুলো কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান নয়। এগুলো হলো তাৎক্ষণিক রিয়াকশান বা বলতে পারেন ট্রাম্পের চরম হতাশা। আমেরিকা বুঝতে পারছে না যে তারা যত বেশি স্যাংশন দিচ্ছে নন ওয়েস্টার্ন দেশগুলো তত বেশি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বা ডলারাইজেশনের দিকে ঝুঁকছে। ব্রিক্স দেশগুলো তাদের নিজেদের বিকল্প ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে, আর তুরস্ককে F-35 দেওয়ার টোপ দিয়ে আমেরিকা যে রাশিয়া বা নূতন এই জোট থেকে এরদোয়ানকে দূরে সরাতে পারবে তারও কোনো গ্যারেন্টি নেই।
কারণ এরদোয়ানও এই মাল্টিপোলার বিশ্বেরই একজন চতুর খেলোয়াড়। তিনি জানেন কিভাবে পশ্চিমাদের ব্যবহার করতে হয়। দেখুন, পশ্চিমা বিশ্বের ভণ্ডামি আজ সারা পৃথিবীর সামনে পরিষ্কার হয়ে গেছে। একদিকে তারা বিশ্বের শান্তির লেকচার দেয়, অন্যদিকে এরকমভাবে মাঝরাতে অন্য দেশের উপর বোমা বর্ষণ করে। তারা নিজেদের জিওপলিটিক্যাল স্বার্থে যে কোনো দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের বালিতে এখন আর শুধু আমেরিকার কথাতেই ঝড় ওঠে না, সেখানকার সমীকরণ এখন সম্পূর্ণ ভিন্ন। দর্শক, আজ আমরা যে ঘটনাগুলো বিস্তারিত বিশ্লেষণ করলাম তার প্রতিটিই প্রমাণ করে যে পশ্চিমা আধিপত্যের দেয়াল এখন ভাঙতে শুরু করেছে। এই যে আমেরিকা একদিকে ইরানের উপর হামলা করছে, আবার তুরস্ককে বুকে টেনে নিতে চাইছে, আর অন্যদিকে ইসরায়েল এসব দেখে ভয় পাচ্ছে, এই পুরো কমপ্লেক্স পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ইরান আর আমেরিকার এই যুদ্ধে শেষ হাসিটা, একদম শেষ হাসিটা কে হাসবে? লজিক্যালি চিন্তা করে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।